বুঝতে পারছি না এই জন্য না, আমি একটা জিনিস বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি কোনো কিছুই ঘটছে না, শুধুই জল ঘোলা করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আরে মশাই, একজন লোক তিনি A+B² ফর্মুলা জানেন না, আপনি কি এক্সপেক্ট করছেন তার কাছ থেকে? এই পুরো ব্যাপারটা করতে গেলে প্রচুর টাকার একটা ব্যাপার এসে যাচ্ছে, বিশাল টাকা। যে কোনো বিষয়, এই যে আপনি এই যে বাড়িতে বাড়িতে BLO পাঠাচ্ছেন, এই বিশাল টাকার ব্যাপার আসছে তো, সেই টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কাঁদি। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের একটি জরুরি বিষয় নিয়ে আমরা এর আগে দুটি পর্ব তৈরি করেছি। সেটা কিছুই নয়, এই মুহূর্তে একটাই কথা, SIR, NIC, NRC, আমরা কি নাগরিক না নাগরিক নই? নতুন করে আমাদের এখন ভাবতে হচ্ছে যে আমরা নাগরিক কি নাগরিক নই, কারণ আমাদের বৃত্তি পরিচয় ইত্যাদি ইত্যাদি নানান রকম নথিপত্তি জোগাড় করে আমাদের তৈরি করতে হবে। এবং সাধারণ মানুষরা কিন্তু ভিড় জমাচ্ছেন অনেক জায়গাতে, মতুয়া সম্প্রদায় গিয়ে ভিড় জমাচ্ছেন তাদের অস্তিত্ব কতটা সংকটে দেখার জন্য। এই যে ভীতি, এই ভীতিগুলোকে তৈরি করার পেছনে কি এটাই কারণ যে রাষ্ট্র ব্যবস্থায় যারা থাকেন তারা চান যে মানুষের জীবনের সুখ দুঃখের চাওয়া পাওয়ার বিষয়গুলো ভুলে গিয়ে তারা তাদের যেন অস্তিত্ব সংকট নিয়েই ব্যস্ত থাকেন? এইসব বিষয়টা নিয়েই তৃতীয় পর্ব এবং শেষ পর্ব এটিকে আমরা আলোচনায় আবার নিয়ে আসতে চাইছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবোধচন্দ্র রায়। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য ওনার পরিচয়টা জানিয়ে দিচ্ছি। তিনি কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের ওপর তিনি একজন বিজ্ঞানী এবং মস্কো ইউনিভার্সিটির জায়গা থেকে উনি পড়াশুনো করেছেন। পরবর্তীকালে দেশে ফিরে আসার পর তিনি দেখেছেন যে এখানে একটা গোলকধাঁধার মধ্যে আমরা আছি, সেখান থেকে বেরোতে গেলে যেটা দরকার আইনটাকে স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য তিনি ওকালতি পাশ করেছেন আইনের ছাত্র হিসেবে, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি কিন্তু সওয়াল করবার নিজের যে যোগ্যতা, নিজের যে স্বীকৃতি সেটি তৈরি করেছেন এবং একটি রাজনৈতিক দল তৈরি করেছেন मैं ही भारत। সেই मैं ही ভারতকে নিয়ে তিনি আগামী দিনে যেটা বলতে চান তার একটাই কথা, সেটা হচ্ছে যে জনগণই হচ্ছেন ক্ষমতার উৎস এবং রাষ্ট্রনায়ক জনগণ, কোনো সো কল্ড দেশ নেতা নন। তো যাই হোক, সে প্রসঙ্গ তো আলাদা, সেটা নিয়ে একটা অন্য আলোচনা করবো। যেহেতু আমরা SIR নিয়ে করছি, যেটা এই মুহূর্তে প্রত্যেক মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক কাজ করে যাচ্ছে, সেই ভীতিগুলোর বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আইনের দৃষ্টিভঙ্গিতে। ডক্টর সুবোধ রায়, আপনার সঙ্গে আমাদের এই তৃতীয় এবং শেষ পর্বের যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, যে আজকে ভারতবর্ষ জুড়ে কিন্তু এতটা ভীতি কাজ করছে না যতটা ভীতি কাজ করেছে বিহারে এবং যতটা ভীতি কাজ করেছে বেশি করে আমাদের পশ্চিম বাংলাতে। এখানেতে যে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে একটা সীমান্তবর্তী একটা জায়গা। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে মানুষ ঢুকে পড়ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা এখন আমাদের ভালো নয়, এবং এখানে মুসলিম কমিউনিটির লোকজন বেশি ঢুকে গিয়ে এখানে হিন্দু যে রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, সেখানে তাদের উপর এমন প্রভাব ফেলছে যে দেখা যাচ্ছে যে টোটাল ম্যাপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মুসলিমরা হয়ে যাচ্ছে সংখ্যাগুরু, হিন্দুরা হয়ে যাচ্ছে সংখ্যালঘু। এই বিষয়গুলো কিন্তু হিন্দুদের মধ্যে নতুন করে আবার এইগুলো, এই বিষবৃক্ষের এই বিষয়গুলো কিন্তু পেনিট্রেট করা হচ্ছে। আপনি তো এর আগে পর্বগুলোতে বলেছেন যে বিএলওদের কি কাজ, নির্বাচন কমিশন কেন এগুলো করছে, কেন্দ্রীয় সরকার কোন এতে আইন সংশোধন করেছে সংবিধানে, সংবিধানটা নিয়েও আপনি বলেছেন যে সংবিধান বৈধ হয়নি তো তার আবার সংশোধন কি, এগুলো বলেছেন। কিন্তু সবই আপনার কথা আমি মেনে নিচ্ছি আমি, কিন্তু মেনে নিলে কি হবে? বাস্তব যেটা হচ্ছে, সাধারণ মানুষ যেগুলো ভুক্তভোগী হচ্ছেন, সেই জায়গা থেকে আপনার প্রশ্ন দাঁড়াচ্ছি যে এর নিট রেজাল্টটা কি, মানে কোন দিকে আমরা এগোচ্ছি? আমরা কি আবার এখানে ছোটোখাটো একটা ওই গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? হিন্দু মুসলিম, হিন্দুদের মধ্যে 4-5টি ভাগ রয়েছে, নমশূদ্র সম্প্রদায়, উচ্চবর্ণের সম্প্রদায় ইত্যাদি নিয়ে একটা বিভিন্ন বিভক্তি ঘটিয়ে মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রাজনৈতিক মানে নিজেদের ফন্দি ফিকিরগুলোকে তৈরি করার কাজ চলছে না কি চলছে? মানে এর ভবিষ্যৎ রেজাল্টে আপনি কি দেখছেন? কেন হচ্ছে এগুলো? এগুলো কি আদৌ কোনো সত্যি ভীতির ব্যাপার, না এগুলো কোনো ব্যাপারই নয়? এগুলো একটা ভীতি তৈরি করে মানুষকে কিছুক্ষণ ভুলিয়ে রাখা ভোটের আগে। আপনি বলছেন যে এর যদি কোনো পারপাস আছে, হ্যাঁ, পারপাস থাকা মানে হলো যে একজন কেউ আছেন যিনি একটা পারপাসের কথা জানেন,
তিনি একটা দিক জানেন যে ওই দিকে আমাদের যেতে হবে, এই দিক নির্দেশ করতে পারেন। মাথায় রাখবেন RSS এর শতবর্ষ, একটা অর্গানাইজেশন শতবর্ষটা যাই হোক বলুন। সেরকম। হ্যাঁ, আর একটা আবার আরও একটা আছে যার বোধহয় শতবর্ষই হয়েছিল কি যায় না, বোধহয় তাই। ওই হ্যাঁ, শতবর্ষ হলো ইন্ডিয়ান সায়েন্স কাউন্সিল অ্যাসোসিয়েশন, নাম শুনেছেন? হ্যাঁ, এত বছরের বিদেশ গো স্ট্রিটের বলে তার অফিস। ওমা হঠাৎ দেখি ইন্ডিয়ান সায়েন্স কাউন্সিল অ্যাসোসিয়েশন ব্যাপারটা আর নেই। ওটা কি যেন একটা অদ্ভুত নাম একটা হচ্ছে, কেন সংস্কৃত ঘেঁষা কিছু একটা নাম, কি যেন হয়েছে, আমি নামটা বলতে পারছি না। আচ্ছা, তার কি, তার পারপাসটা কি হলো? ইন্ডিয়ান সায়েন্স কাউন্সিল অ্যাসোসিয়েশন ছিল, সেখানে আমি আমার মনে হচ্ছে ডায়মন্ড জুবলি সেশন হয়েছিল পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়ে। আমি গিয়েছিলাম 1973 অ্যাজ এ স্টুডেন্ট। সেই প্রথমবার ওই সায়েন্স কাউন্সিল স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়েছিল, দুজন করে ইউনিভার্সিটি থেকে, আমি এবং কেমিস্ট্রির একজনকে নিয়ে যাওয়া হয়েছে। তার ছিল, তিনি, তার নাম হচ্ছে ডক্টর বিপুল সাহা। তিনি একজন অত্যন্ত স্বনামধন্য বৈজ্ঞানিক, সারা পৃথিবীর। তা সেই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এখন আর নেই, নামটাই পারে। তো এইবার ওই আপনি এক প্রশ্ন RSS বললেন, হ্যাঁ একটা অর্গানাইজেশন, তার নাম শতবর্ষ কী সব যেন বলে যাচ্ছে। না, আমি বলছি কোনো যোগসূত্র আছে কিনা এই মুহূর্তে। আমি এই পুরো ব্যাপারটা বুঝতেই পারছি না। এই যে ভারতবর্ষে যা ঘটছে এখন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে পরে ওই আমাদের পর্দার ওপারে যারা বসে আছেন তারা বিষয়টা না, বুঝবে আমি কি করে? বুঝতে পারছি না এই জন্য না, আমি একটা জিনিস বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি কোনো কিছুই ঘটছে না, শুধুই জল ঘোলা করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আরে মশাই, একজন লোক তিনি A+B² ফর্মুলা জানেন না, আপনি কি এক্সপেক্ট করছেন তার কাছ থেকে? হোয়াট, কিসের দিগদর্শন? এইসব ব্যাপারগুলো নয়। এগুলো যতদিন পর্যন্ত জলটা ঘোলা করা যাবে ততদিন পর্যন্ত মাছ ধরা যাবে, এইভাবে মাছ ধরবে। আজকে NRC, কালকে SIR, পরশুদিন ম্যাডাম, এরকম ঘটবে আর কি। মাছটা কি মাছ? সেটা তো আমি বুঝতে, সেটা পুঁটি না কাতলা না ডাবল বল? সেটা সেই সব ব্যাপারে তারা জানবে না, আমার জানা নেই। আছে কিছু একটা কারণ, এই একটা তো জানি যে এই পুরো ব্যাপারটা করতে গেলে প্রচুর টাকার একটা ব্যাপার এসে যাচ্ছে, বিশাল টাকা। যে কোনো কিছু, এই যে আপনি এই যে বাড়িতে বাড়িতে BLO পাঠাচ্ছেন, এই বিশাল টাকার ব্যাপার আসছে তো, সেই টাকা খরচ হচ্ছে। এই টাকাটা কাঁদি, এই টাকাটা খরচ করার প্রয়োজন ছিল না। এটা তো তারা এগুলো ইন্ডিকেট করছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ করেনি ঠিকমতো কাজ করলে এটা করার প্রয়োজন হতো না। এখন তারপরে আপনি বলছেন যে কি ওই উচ্চবর্ণ নিম্নবর্ণ কী সব যেন সব পড়ে যাচ্ছে শব্দগুলো, অদ্ভুত অদ্ভুত শব্দ। আচ্ছা, এই একটা শিডিউল কাস্ট বলে শব্দ, শিডিউল কাস্ট মানে কি বলুন তো? আপনার কোশ্চেন করছে কি মানে? শিডিউল কাস্ট শব্দটার মানে হচ্ছে গিয়ে ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের বাইরে যাকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শূদ্র সম্প্রদায় বলা হয়েছে। ব্রিটিশ আমলে এই ভাগাভাগিগুলোর কাজগুলো পরিণত অবস্থায় তৈরি হয়েছে, মানে আইনের আশ্রয় নিয়ে তৈরি হয়েছে। তার আগে পর্যন্ত এটা ধর্মগ্রন্থে এবং সমাজ জীবনে বিক্ষিপ্তভাবে কাজ করেছে এবং অনেক জায়গায় ভালোভাবেই কাজ করেছে। কিন্তু আমার যতদূর পড়াশুনো হচ্ছে যে ব্রিটিশ আসবার পর এই বিষয়গুলো তৈরি করা হয়েছে এবং এইগুলো তৈরি করাই হয়েছে সেটা হচ্ছে যাতে এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় যাদের নিয়ে আসা হবে তাদের প্রতিনিধি হিসেবে তাদের ওই উচ্চবর্ণের লোকেদের হাতেই যেন শাসন ক্ষমতাটা থাকে, যেভাবে বাংলাকে ভাগ করা হয়েছে। বলা হয় ধর্মের ভিত্তিতে, কিন্তু আমি যতটুকু জেনেছি ধর্মের ভিত্তিতে হয়নি। সেটা হচ্ছে একটা প্রিপ্ল্যান্ড প্রিপারেশন ছিল। সেটা হচ্ছে যে ওই মুসলিম কমিউনিটি যেহেতু পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলায় বেশি, তারা তাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে, হয়তো সেখানে দেখা যেতে পারে রাষ্ট্রপতিও তারা তৈরি হতে পারে। এইগুলোকে আটকানোর একটা প্রচেষ্টা কাজ করেছে আর্য সংস্কৃতির ধারা মেনে। এটা একটা মানে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাকে দিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে এর তো পেছনে কার্যকারিতা থাকে, কাজের পেছনে একটা কারণ থাকে। এই কারণটা আমি খুঁজছি। আমি জানতে চাইছি যে আপনার কোশ্চেনটা ছিল শিডিউল কাস্ট কথাটার মানে আপনি বলছেন নিম্নবর্গীয়, এইটা কোথায় কোথায় পেলেন? কোথায় লেখা আছে? আপনি কোন ডিকশনারিতে দেখেছেন যে শিডিউল কথাটার মানে হচ্ছে নিচু? না, শিডিউল কথাটা মানে আমি তো শিডিউল কথাটা মানে জিজ্ঞেস করছি। শিডিউল কাস্ট কথাটা মানে, শিডিউল কথার মানে নিচু, নিম্ন বর্গ বা নিম্ন, এইটা কথা লেখা আছে। ওই তো তপশিলি। এক মিনিট, তপশিল কথাটা মানে একটা শিডিউল। আরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে যেটা বইটা আছে তার মধ্যে তো অনেকগুলো শিডিউল, 8টা শিডিউল আছে। শিডিউল 1, শিডিউল 2, থার্ড শিডিউল, ফার্স্ট শিডিউল আছে না, শিডিউল আছে। ওই শিডিউলের মধ্যে যে সমস্ত কাস্টগুলোর কথা মেনশন করা আছে তাদের নাম হচ্ছে ওই কাস্ট, হচ্ছে শিডিউল। ওই শিডিউলের মধ্যে তো ওখানে বলেনি যে শিডিউলের মধ্যে একদম নিম্নবর্গ না, এটা আপনারা বলছেন, আপনি বলছেন এইটা আসলে এই আমি তার জন্যই তো সংরক্ষণের ব্যাপার হয়েছে। সংরক্ষণটা পরে আসছে। আমি তার আগে আরেকটা কোশ্চেন করছি। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছে সংবিধান বলে যেটা বলা হয়,
বানিয়েছে তো বটে, কিন্তু কোন সংবিধান বানিয়েছে সেটা আমরা মাথায় লাগাতে পারলাম না। এইবার আমি লাগাতে বলতে চাইছি, বলুন। আপনারা করুন, আপনারা যারা বুদ্ধিজীবী লাগান, এবার যারা আইনজীবী আছেন ভেবে দেখুন যে এই কনস্টিটিউশনে কি করে বানালো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাংলায় কি বলুন তো বলা হয়? গণপরিষদ। আচ্ছা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা কি গণপরিষদ হয় বাংলায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা আমরা গণ শব্দটা পাচ্ছি, অ্যাসেম্বলি মানে পরিষদ, কনস্টিটিউয়েন্ট মানে গণ করতে গেছে, গণ নেই, গণপরিষদ নয় এটা। গণ কথাটা আপনারা ইচ্ছে করে ঢুকিয়েছেন, বাংলা কথা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছেন। বিভ্রান্ত তো আমরা 26শে জানুয়ারি কাগজে, এক মিনিট, বিজ্ঞাপনে আমরা কাগজে দেখি 26শে জানুয়ারি সরকারি বিজ্ঞাপন যেগুলো থাকে, কোথাও লেখা হয় প্রজাতন্ত্র, কোথাও লেখা হয় সাধারণতন্ত্র। মানে কি এই পুরো তন্ত্রমন্ত্রগুলো কোথেকে আসছে? দুরকম আমরা কি তান্ত্রিক সবাই হয়ে গেলাম নাকি? আমার বক্তব্য যে গণপরিষদটা যেমন ওটা ওই কিন্তু মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে, মানে যেন মানুষ সবাই মিলে ঠিক করলো এই কনস্টিটিউশনটা, এইটা বোঝাবার জন্য বলছে গণপরিষদ। কথাটা কিন্তু ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নট গণপরিষদ। আর বাংলা গণপরিষদ হয় না, ঠিক যেভাবে করেছে ওই একই কোশ্চেনটা কেউ করেনি। উই দি পিপল অফ ইন্ডিয়া বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে করলো, এই কোশ্চেনটা আমি করছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কথাটা বললো কিভাবে? উই দ্য পিপল কি বলতে পারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি ভারতের লোকরা সবাই মিলে বানিয়েছিল? না তো, ওটা তো ব্রিটিশ আইন তৈরি হয়েছে, সেটা তো উই দ্য পিপল বলতেই পারে না। এইটা কিন্তু আমরা কিন্তু ভাবলাম না, আমরা ভাবলাম যেহেতু ওরা সবাই বলে দিয়েছেন, আমাদের নেতারা মেনে নিয়েছেন, আমরা সবাই মেনে নিয়েছি, আমরা কেউ কিচ্ছু মানিনি, আমাদের ওই ঠিক যেমন মেনে নিয়েছি অমর্ত্য সেন নোবেল লরেট, ঠিক তাই, একদম তাই। আমরা এই জিনিসটাকে ভাঙব। এই আমরা বলতে এইবারে আমি একটু আমাদের পার্টির কথাও বলি। ম্যাহি ভারত এখানে আসছে, ফিল্ডে আসছে ম্যাহি ভারত, এই পুরো জিনিসটাকে পরিষ্কার বলে দেবে যে যেটা সাদা সেটা সাদা, এটা কালো এটা কালো। মাঝখানে যে ধূসর বলছেন, এই ধূসর মানে বোকা বানাচ্ছেন আপনারা, বোকা বানিয়ে রাখতে পারবেন না, মানুষকে কোনোভাবেই ডিভাইড করতে পারেন না। এটা করেছেন কতগুলো সিস্টেমে, কতগুলো বুদ্ধিমান লোক, তারা বুদ্ধিমান ধূর্ত লোক অ্যাকচুয়ালি, আমি এখন বলবো বুদ্ধিমান, তারা এই সিস্টেম তৈরি করেছে। গ্রে ম্যাটার বলে আপনি বিজ্ঞানের লোক, কার কাছে কি বলছি, তাহলে গ্রে ম্যাটার বলে তার কিছু ব্যাপার না, গ্রে ম্যাটার না, গ্রে ম্যাটার আবার অন্য জিনিস, সেটা তো আপনার ব্রেনের মানে ব্রেন কাকে বলে, এটা হচ্ছে গ্রে এরিয়া, মানে যেন ধূসর একটা এরিয়া, ধূসর মানে যেন বোঝা যাচ্ছে। আরে বোঝা যাচ্ছে সেই ধূসর এরিয়াটা তো এখানে তৈরি হচ্ছে, আপনি তো তৈরি করে দিয়েছেন, ধূসর এটা বানিয়েছেন, ধূসর এরিয়া ছিল না। ধূসরের আরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো পাওয়ার নেই, কনস্টিটিউশন ভারতবর্ষ স্বাধীন ভারতের কনস্টিটিউশন তৈরি করবার, এর মধ্যে ধূসর কোথায় পাচ্ছেন? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ব্ল্যাক, ইউ ক্যানট ডু ইট অ্যান্ড ইউ কুড নট ডু ইট, ইউ ডিড নট ডু ইট। আমি তো বাংলায় বলেছি ধূসর, আমি তো পাচ্ছি না। আমি ঝাপসা দেখছি বলেই তো চশমাটা পড়েছি। আপনি হ্যাঁ না সেই ঝাপসা না দেখলে তো চশমাটা পড়তাম না। না, তার মানে কি চশমাটা আমাকে ধূসরতা থেকে মুক্তি দিচ্ছে? এই দিচ্ছে সেই ম্যাহিবর, চশমাটা হচ্ছে ম্যাহিবর। তাহলে সেই জিনিস, তাহলে এই চশমাটা কবে সাধারণ মানুষকে আপনি দেবেন একটা করে এই চশমা? আমি তো দেবো না, সাধারণ মানুষই নেবে, সাধারণ মানুষেরই, তারা নিজেরাই বুঝবেন, তারা নিজেরাই জাগ্রত হয়ে যাবে। তাহলে আপনার কি কাজ থাকবে? আমার কাছ থেকে ক্যাটালিস্টের কাজ। ক্যাটালিস্ট বুঝেন, আপনি নিশ্চয়ই জানেন, কেমিস্ট্রি যদি পড়ে দেখেন, ক্যাটালিস্ট নিজে না, সে তো কাজ করেছিল, ক্যাটালিস্ট কোনো কাজও করবে, ক্যাটালিস্ট শুধু প্রেজেন্ট থাকে, ক্যাটালিস্টের কোনো রকম এতটুকু ক্ষতি হবে না, ক্ষয় হবে না, কোনো কিছু নেই, ও প্রেজেন্ট থাকবে, তাতেই কিন্তু রিয়াকশনের স্পিডটা বেড়ে যাবে। আমি ওই রকম ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। আমি নিজে থেকে কিছু, আমার কিছু করার নেই, মানুষকে আমার কিছু শেখাবার নেই, কিচ্ছু না। আপনি এই কথাবার্তা বলছি অশিক্ষিত, এগুলো তো কথার জন্য বলছি, তার মানে কি সত্যি সত্যি আমি প্রত্যেককেই সম্মান করি, আমার বয়স্ক যিনি তিনি যাই জানেন না তিনি আমার জন্য বয়স, এটা তো অন্য ব্যাপার। কিন্তু তার মানে এই নয় এই করে আমি দেশটাকে ধ্বংস করে দেবো, আর সেটা আমি এড়াও করবো না, তার মানে করবো। অর্থাৎ এই যে হচ্ছে এই এসআইআর নামে যা কিছু হচ্ছে, এই পুরো জিনিসটা একটা বিরাট টাকার একটা খেলা হচ্ছে আমার ধারণা, বাংলা কথা, এই টাকা এইটা কীভাবে ম্যানেজ করবে, কী করবে না করবে, এইসব পলিটিক্যাল পার্টি। এই যে পলিটিক্যাল পার্টি আপনি যাদের বলছেন বিরোধী দলনেতা, অমুক বিরোধী দল, হ্যাঁ শাসক দল, এই শাসক দল যখন বিরোধী দলের তারা নিজেরাই বলছে শাসক দল, তখনই বুঝতে পারছি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কতখানি মানে ডেফিসিয়েন্সি আছে। শাসক কাকে বলছে? আপনি কি কখনো আপনার শাসককে চুজ করতে পারেন? আপনি শাসক ইলেক্ট করেছেন? হয় কখনো? শাসককে আপনি করেননি, আপনি করেছেন আপনার একজন অধীনস্থ একজনকে আপনি ইলেক্ট করতে পারেন, আপনার রিপ্রেজেন্টেটিভ মানে আপনার অধীনে তিনি আছেন। এবার বাংলায় আপনার যেটা ম্যায়ভাব করবে, এটা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এই যে যারা ইলেক্টেড হয়ে যাচ্ছেন ভোটারদের মাধ্যমে, তাদের ভোট পেয়ে, তারা যে 5 বছর কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারেন, তাদের বিরুদ্ধে কিছু করা যায় না, এই ব্যাপারটা ম্যায়ভাব প্রথম
স্টপ করতে। তা আমরা যেটা করবো সেটা হচ্ছে এমন একটা আইন পাস করব, যে আইনের মাধ্যমে যখন আমরা চাইব যে কোনো রিপ্রেজেন্টেটিভকে যাদের আমরা ইলেক্ট করে পাঠিয়েছি আমরা তাদের কল করব। দাঁড়ান আমি যদি তর্কের খাতিরে মেনে নিই যে আপনি বলছেন আইন পাস করাবো, আইন পাস করতে গেলে কি যে এখনকার যে সংবিধান, যেটাকে আপনি বলছেন সংবিধানের কোনো অস্তিত্বই নেই, তাহলে সেই সংবিধানের ধারা মেনে কি আইন বানাবে? আমি তো বলিনি সেটা, নতুন সংবিধান বানাবে। 100% আমাদের সংবিধান বানাতে হবে, নতুন না। আপনি নতুন কথাটা বলছেন কেন? কোন সংবিধান না থাকলে আপনি নতুন কোথায় বলছেন? সংবিধান তৈরি করতে হবে দেশে। সেই সংবিধান তৈরি করার অধিকারটা সেটা কিভাবে আসবে? এই অধিকারটা দেবে পাবলিক, পিপল অফ দিস কান্ট্রি, তারাই ঠিক করবে সংবিধান তৈরি করা। কিভাবে আসবে দেখবেন, কি করে আসবে আসবে। আচ্ছা, সে তো ভবিষ্যতের কথা, মানুষ সে বুঝবে। মানুষকে প্রথমে জানতে হবে যে আমার সংবিধান নেই। আরে আপনি যে খাবেন, আপনাকে তো জানতে হবে যে আপনার খিদে পেয়েছে নাকি। আপনাকে এই ব্যাপারটা আমি তৈরি করাচ্ছি, আপনার এই সেন্সটা যে আপনার কোনো জিনিসটা নেই। তাহলে এখনো মানুষের খিদেটা পায়নি, তার জানে না, তার তো এখনো পর্যন্ত ওইভাবেই পড়ে আছে না, তারা বুঝতেই পারছে না তাদের কি হয়ে আবার দেড়ন্য। এই যে দেড়ন্য এই সুযোগটা এনে দিচ্ছে। সুবোধবাবুর সঙ্গে কথা বলে এটা বুঝতে পারলাম যে যে ভীতিটা কাজ করছে, কে আমাদের ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নন, বাংলায় বিশেষ করে তারা থাকতে পারবেন কি থাকতে পারবেন না। আবার বিরোধীরা অনেকে বলছেন, এই নিয়ে যারা আন্দোলন করছেন তারা বলছেন এর আর কিছুই না, এরপরে যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে এনআরসি, এবং তারপরে যেটা আসতে চাইছে সেটা হচ্ছে যে বেনাগরিক তৈরি করে দিয়ে তাকে বন্ডেড লেবার তৈরি করা হবে। কারণ তার পাসপোর্টও থাকবে না, ভিসাও থাকবে না, তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, আধার কার্ড থাকবে না, ভোটার কার্ড থাকবে না, সে খালি তার পেট চুক্তির বিনিময়ে কর্পোরেট হাউসে কাজ করতে হবে। মানে বন্ডেড লেবার যেটা আগেকার দিনে ছিল, এখনও লুকিয়ে চুরিয়ে বন্ডেড লেবার ভারতবর্ষে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি, যেটা সুবোধবাবুর বক্তব্য, যে এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা তৈরি করা, এবং এই সমস্যার পেছনেতে অনেক টাকা খরচা করানোর বিষয়গুলো থাকে। কেন অনেক টাকা খরচা করার পরিকল্পনা করে যখন এগুলো তৈরি করা হবে, সেখান থেকেই যারা আছেন দায়িত্বে তারা এই টাকা পয়সা কিছু নিজেরা সরিয়ে নিতে পারবেন। সুতরাং টাকা পয়সা সরানোর জন্যই সমস্যা তৈরি, এবং সমস্যা তৈরির পেছনে যে বিভিন্ন কাণ্ড কারখানা তৈরি করা, সেগুলো একটু হচ্ছে, এটা এক ধরনের বিষয়বস্তু। আগেকার দিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করতে নিজের প্রতিপত্তি দেখাতে, এবং তার পিছনে বিরাট টাকা খরচা হতো। উদ্দেশ্য হচ্ছে পূজা পাঠ নয়, অশ্বমেধ যজ্ঞ নয়, সেটা করে ঘোড়াটাকে ছেড়ে যে পরিকল্পনা করা যে সবাই আমার বশ্যতা স্বীকার করেছে, সুতরাং আমি হচ্ছি মানে পাওয়ার, আমার পাওয়ারটাকে প্রতিষ্ঠা করতে হবে সর্বশ্রেষ্ঠ, সেইটা করার কারণে এটাও বলছেন। তাহলে এই যুগে সেভাবেই একটা কাজ, না হলে এনআরসি বলছেন বা আপনার এসআইআর বলছেন, এগুলো কোনো বিষয় থাকবে না, আবার কিছুদিন বাদে এগুলো নিয়ে যাবে। আচ্ছা, একদম নিয়ে যাবে। কারণ আপনি দেখুন না, একটা সিম্পল এক্সাম্পল, যে আধার কার্ড করার জন্য এত কিছু হলো, প্রত্যেকটা জায়গায় লিঙ্ক করো, অমুক তমুক, অমুক দিনের মধ্যে না করলে এই হবে, সে এত কিছু। এখন যদি আধার কার্ডের কোনো অপশনাল, আরে তুই কার্ডটাকে অপশনাল বানাবি কি? এত তাহলে আমরা কি করলাম এত বছর ধরে? আপনি হিসেব করে দেখেন, আধার কার্ড তৈরি করার জন্য কত হাজার কোটি টাকা খরচ হয়েছে। বিশাল এবং মানুষের হয়রানি। তারপরে আরেকটা আমি এই প্রসঙ্গে বলে রাখি, এই যে কিছু বছর আগে হয়েছিল না, যে ভারতের ওই টাকা কি যেন বলে, মানি ডিমানিটাইজেশন হলো না, ওই জন্য একদিন আপনার সঙ্গে আমি আলোচনা করবো। আপনি দেখবেন ওই সময় কতখানি মূর্খ বানিয়েছিল আমাদের ভারতের প্রতিটি মানুষকে। এই ডিমানিটাইজেশন নামে কত বড় বেআইনি কাজ হয়েছিল, আপনি এইটা নিয়ে একদিন আলোচনা। 2000 টাকা হলে জাল নোট হবে না, 2000 টাকার পেছনে চিপস থাকবে, গল্প ছিল তা না। ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাই যে বেআইনি ছিল, এইটা নিয়ে আলোচনা। ঠিক আছে, তাহলে সুবোধবাবু কথা দিলেন যে ওই বিষয়টি নিয়ে তিনি আরেকটি পর্ব করবেন। তো আমরা 3টি পর্বে কিন্তু এসআইআর নিয়ে করলাম। সবশেষে এটাই দাঁড়ালো যে পর্বতের মুশিক প্রসব, এটাই ডক্টর সুবোধ রায় বলতে চাইলেন যে এগুলো কোনো ব্যাপারই নয়, এগুলো সমস্যাগুলোকে তৈরি করা হয়েছে, মানুষের মনে ভীতি তৈরি করা হয়েছে, এবং তার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞ হবে কি না, সেই কর্মযজ্ঞের মানে আহুতি দেওয়া হবে টাকা,
এবং সেই টাকা থেকে একটা বড় অংশের টাকা চলে যাবেন কিছু কিছু স্বার্থান্বেষী মানুষের হাতে। এই হতে যাচ্ছে। আমি জানি না আপনারা এই বিষয়ে একমত কিনা, আপনারা একটু মন্তব্য করে জানাবেন। সুবোধবাবু যা বলেছেন এটার যদি আপনাদের মন্তব্যের সঙ্গে একমত না হন সেটাও আমাদের মন্তব্য করে জানাবেন, আমরা সুবোধবাবুর কাছে সেগুলো পাঠাবো। দরকার হলে আপনারা যদি সুবোধবাবুর সঙ্গে কথা বলতে চান সে ব্যবস্থাও আমরা করে দিতে পারবো। তাহলে আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন পর্ব নিয়ে। নমস্কার, আমি সুদীপ চট্টোপাধ্যায়, দিগদর্শন, আমাদের দিগদর্শন 10-এর পাশে দেশের সাথে।